পিরিয়ড মডেল, এখানে লেখা আছে রেইনফেড গ্রোয়িং পিরিয়ড মডেল ফর ক্যারেক্টারাইজেশন অফ ময়েশ্চার রেজিম। আমরা তিনটা অ্যাজাম্পশন গত ক্লাসে বলেছিলাম। সেই অ্যাজাম্পশন তিনটা মধ্যে প্রথমটা ছিল 0.5 পিটি সমান ময়েশ্চার হলে প্ল্যান্ট সার্ভাইভ করবে। দ্বিতীয়টা ছিল খরিফ সিজনে খরিফ ক্রপ গ্রো করার শেষে ক্রপ ম্যাচুরিটির জন্য বৃষ্টিপাত শেষ হওয়ার পরেও 100 মিলিমিটার স্টোরড ময়েশ্চার ইউজ করবে। স্যার একটু কাইন্ডলি ক্লাসটা রেকর্ড করলে আমাদের জন্য ভালো হতো। কিন্তু তো অপশনই দেখি না। ক্লাউডে করে না রেকর্ডে করে? স্যার স্ক্রিন শেয়ার অফ করলে রেকর্ড অপশনটা চলে আসবে। হয়ে গেছে স্যার। আর বলো না সবার কথা রেকর্ড সেটা তো চলতেছে এখন শুরুই হয়। একটু ঝামেলা আছে, যতক্ষণ আবার 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 অফ করবেন এখানে হচ্ছে না এখন আছে যখন লেখা থাকবে অন্তত অফ করবো আমরা একটু ঝামেলা ছিল, এটা ওভারঅল সমস্যা আমার লোকাল সরি। হ্যাঁ, তাহলে এই এটার নাম হচ্ছে রেইনফেড গ্রোয়িং পিরিয়ড মডেল ফর ক্যারেক্টারাইজেশন অফ ময়েশ্চার রেজিম। আমরা বলেছি এই মডেলটা থেকে তিনটা প্রশ্ন আসে। একটা হচ্ছে মডেলের ছবি আঁকবা, একটা হচ্ছে এখান থেকে 5টা পিরিয়ড আইডেন্টিফাই করা হয় সেগুলো ডিফাইন করবা, আর একটা হচ্ছে এখানকার 3টা অ্যাজাম্পশন আছে সেই 3টা অ্যাজাম্পশন কি ক্লাস টেস্টও আসে ফাইনালেও আসে। অ্যাজাম্পশন 3টা ছিল যে 0.5 পিএইচডি সমান ময়েশ্চার হলে প্ল্যান্ট সার্ভাইভ করবে, বা মিনিমাম ময়েশ্চার রিকোয়ারমেন্ট হচ্ছে 0.5 পিএইচডি। 2 নম্বর হচ্ছে খরিফ গ্রোয়িং পিরিয়ডে খরিফ ক্রপ যখন ম্যাচিউর হবে তখন 100 মিলিমিটার স্টোরড ময়েশ্চার ইউজ করবে। 3 নম্বর হচ্ছে যে রবি ক্রপ এই শীতকালে বা বর্ষা বৃষ্টি শেষে যাওয়ার পরে স্টোরড ময়েশ্চার ইউজ করবে হচ্ছে 250 মিলিমিটার। এই তিনটা হচ্ছে এখানকার অ্যাজাম্পশন। তো এই মডেল থেকে আমরা এখন মডেলটা আমি একটু ব্যাখ্যা করব এবং মানে তোমাদের বোঝানোর চেষ্টা করব, এবং আমি যেটা এক্সপেক্ট করব এখান থেকে যে 5টা পিরিয়ডকে আগে আমরা আইডেন্টিফাই করতেছি এটা তোমাদের মধ্যে কেউ কেউ বলবে আর কি, আমি বলে দেওয়ার পরে কেউ কেউ বলবে, তাহলে যারা প্রথমে বুঝতে পারবে না তারাও বুঝে ফেলবে আর কি। এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আছে, ওয়াই অক্ষে পি এবং পিইটি আর এক্স অক্ষে হচ্ছে টাইম। তো পি মানে হচ্ছে প্রিসিপিটেশন মানে বৃষ্টিপাত, নিচে কিন্তু লেখা মিলে হচ্ছে ইভাপোট্রান্সপিরেশন। ইভাপোরেশন বাংলায় আমরা বলি প্রস্বেদন, বাষ্পীভবন। ট্রান্সপিরেশন হচ্ছে অ্যাটমসফিয়ারে চলে যায়, সেটা হচ্ছে ইভাপোরেশন। আর গাছ যে পানিটা গ্রহণ করে রূপের সাহায্যে তার 99% আসলে সে বাতাসে ছেড়ে দেয়, এটা নাম হচ্ছে ট্রান্সপিরেশন। এই দুটার যোগফল হচ্ছে ইভাপোট্রান্সপিরেশন, আর আমরা সংক্ষেপে ইটি বলি। আমাদের থার্ড ইয়ারে এটা বিস্তারিত পড়া হবে ইটি। এখন পিইটি কখন বলবো? যখন ইটিটা ম্যাক্সিমাম হবে তখনই পিইটি হবে পটেনশিয়াল। আমি একটা উদাহরণ দিয়েছিলাম, তুমি পরীক্ষা দিয়ে নাম্বার পেলা 60 100-র মধ্যে, তো এটি 60 পাওয়ার কারণ হচ্ছে তুমি আসলে পড়ো নাই, তোমার বুদ্ধি নাই, এটা না পড়ো নাই, অথবা জ্বর আসছিল বা কিছু একটা হবে, কিন্তু তোমার কিন্তু ওই প্রশ্নেই হয়তো 95 পাওয়ার মতো পটেনশিয়ালিটি আছে বা 100 পাওয়ার মতো পটেনশিয়ালিটি আছে। বিষয়টা এরকম। তো একটা এরিয়া যদি সম্পূর্ণ ক্রপ দ্বারা আচ্ছাদিত থাকে তখন সেখানে ম্যাক্সিমাম ট্রান্সপিরেশন হবে, এবং আরেকটা শর্ত হচ্ছে মানে ময়েশ্চারও সাপ্লাই থাকতে হবে। এই দুটো শর্তে মানে যে ইটি হয় সেটা হচ্ছে পিইটি। আমি কি আবার বলবো, যেহেতু রেকর্ড হচ্ছে আবার আসলে বলার দরকার নেই। পিইটি আর ইটির মধ্যে পার্থক্য হচ্ছে ইভাপোরেশন ট্রান্সপিরেশন মিলে যখন ম্যাক্সিমাম হবে তখন হবে পিইটি, এবং ম্যাক্সিমামটা তখনই হবে যখন কোনো একটা ল্যান্ড মানে সম্পূর্ণরূপেই মানে আগাছা অথবা মানে প্লান্টেশন বা ক্রপ উদ্ভিদ জগৎ দিয়ে পরিপূর্ণ থাকবে, আর মাটির মধ্যেও যথেষ্ট পরিমাণে ইয়ে থাকবে, ময়েশ্চার থাকবে, তখন এটা পিইটি হবে। যাই হোক, আমরা বাংলাদেশের একটা চিত্র এখানে আমরা খেয়াল করার চেষ্টা করবো। এটা মডেল, আমরা বলছি এটা একটা মডেল, এটা বানানো একটা মডেল। বাংলাদেশের মানে প্র্যাকটিক্যাল সিচুয়েশনটাকে এটার মধ্যে নিয়ে আসা হয়েছে 3টা অ্যাজাম্পশনের মাধ্যমে। তোমরা খেয়াল করো যে এই পি এবং পিইটি এখানে আছে, তার মানে এই যে মোটা লাইনটা এটা পি, এখানে পি লেখা আছে,
আর এই ব্রোকেন লাইনের উপরেরটা হচ্ছে পিইটি। আর এটারই অর্ধেক উচ্চতায় আরেকটা বানানো হয়েছে, এটা হচ্ছে হাফ পিইটি। সব জায়গায় অর্ধেক অর্ধেক উচ্চতা হবে আর কি, যদি না হয় তাহলে বুঝবা যে আপনি যা ভুল করেছেন। আরেকটা এই হাফ পিইটি একটা রেখা আঁকা হয়েছে। তো পি এবং পিইটি হচ্ছে বাস্তব ঘটনা। বাংলাদেশে বৃষ্টিপাত তোমরা খেয়াল করো, বর্ষার কালে ম্যাক্সিমাম থাকে, যেটা হচ্ছে এইখানে ম্যাক্সিমাম দেখানো হয়েছে। শীতকালে কোনো বৃষ্টিপাত থাকে না, এদিকেও শীতকাল এদিকেও শীতকাল, বৃষ্টিপাত থাকে না। এখন এই যে ম্যাক্সিমাম বৃষ্টিপাতটা, তার আগে বৃষ্টিপাত নাই এবং পরে বৃষ্টিপাত আছে, বাংলাদেশের প্যাটার্নের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ, ঠিক কিনা? গ্রীষ্মকালের আগে বৃষ্টিপাত নাই, আস্তে গ্রীষ্মকাল যখন শুরু হয় একটু বৃষ্টি হয়, কমে যায়, আবার একটু হয়, আবার কমে যায়, আবার একটু বেশি হয়, আবার কমে যায়, যে একটা পর্যায়ে যে একটা কন্টিনিউয়াস বৃষ্টিপাতের পিরিয়ড চলে। তারপরে একটা পর্যায়ে থেমে যায়, শীতকালে হঠাৎ করে একটা কখনো কখনো বৃষ্টিপাত হয়, তারপরে আবার টোটাল বৃষ্টিপাতটা নাই। এটা হচ্ছে বাংলাদেশের চিত্র। তেমনি পিইটির চিত্র, যখন শীতকাল তখন কিন্তু কম কম, এখানেও কম। এই গ্রীষ্মকালটাই সব থেকে হাইস্ট হবে। তো বর্ষাকালটা আবার একটু কমে যায়, কারণ আকাশে মেঘাচ্ছন্ন থাকে, সূর্যের তাপ অত প্রখর থাকে না, এই জন্য এখানে আবার কমে যায়। এই যখন আবার শরৎকাল আসে, যখন মানে তাল পাকা গরমটা আসে, তখন একটু বাড়ে আর তারপরে আবারও কমে যায়। এই হচ্ছে বাংলাদেশকে মানে পিইটির প্যাটার্ন। আর এটা হচ্ছে এই মোটা দাগটা হচ্ছে পি এর প্যাটার্ন। পি মানে হচ্ছে প্রিসিপিটেশন মানে বৃষ্টিপাত। এই দুটা তো তোমাদের মাথায় ঢুকেছে, তাই না? আমাদের 4 সেকশন থেকে 4 জন সিআর অথবা 4 জন বিশিষ্ট ছাত্রছাত্রী মানে একটু মানে আনমিউট করে রাখতে পারো উত্তর দেওয়ার জন্য। শুনতে কি পাচ্ছ নাকি? জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ, একটু জবাব দিলে হবে কি, হয়তো এখানে ইন্টারনেট কানেকশন চলে গেছে, আমি হয়তো বকবক করেই যাচ্ছি, আমার হতে পারে। এজন্য কয়েকজন একটু বকবক করবো আর কি, মানে উত্তর দিও কয়েকজন। আচ্ছা, তাইলে আমরা যেটা এখানে তিনটা পিরিয়ডকে দেখানো হয়েছে, একটা হচ্ছে প্রি খরিফ ট্রানজিশন পিরিয়ড, একটা রবি গ্রোয়িং পিরিয়ড, সরি খরিফ গ্রোয়িং পিরিয়ড, একটা রবি গ্রোয়িং পিরিয়ড। খেয়াল করো যে আমি আবার বললাম যে 0.5 পিটা দেওয়া হয়েছে প্রথম অ্যাডাপ্টারের জন্য। প্রি খরিফ কে আমরা তখনই বলবো মানে শীতকালের পরে আর কি। প্রি খরিফ তখন শুরু হবে যখন প্রথমবারের মতো বৃষ্টিপাত হাফ পিটি সমান হবে, এস পয়েন্টটা প্রথমবারের মতো পিইটি হাফ পিইটি এবং বৃষ্টিপাত ক্রস করছে। এর আগে বৃষ্টি কম ছিল, হাফ পিইটি যা হচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখা ভালো, পি মানে হচ্ছে বৃষ্টিপাত। বৃষ্টিপাত হওয়া মানে আজকে বৃষ্টি হয়েছে, গতকাল এর তুলনায় আজকে মাটি বেশি ভিজে যাবে, ঠিক কিনা? মানে বৃষ্টি যে ছিল না, তার আগে যে মাটিতে যতটুকু পানি ছিল, বৃষ্টি হওয়ার ফলে পানিটা যোগ হবে, ভিজে যাবে, তাই কিনা? জি স্যার। জি স্যার। আর মনে করো বৃষ্টি নাই কিন্তু পিইটি আছে, তার মানে মানে এই গতকালের তুলনায় আজকে যেহেতু পিইটি হয়েছে, কাজেই এখানে পানিটা শুকায় যাবে। তো পি আর পিইটি মানে এই একটা অঞ্চল মানে পি থেকে এখানে পি থেকে পিইটি বেশি এই অঞ্চলটাই, এই এখানে একটু এক্সেপশন। আর এখানেও পিইটি থেকে পি বেশি এই অঞ্চলটা। এরপরে এইদিকে এবং এদিকে সব দিকে কিন্তু পিইটি বেশি, পি কম, তার মানে মাটি শুকাচ্ছে ক্রমাগত, হঠাৎ হঠাৎ একটু ভিজছে অথবা কখনো ভিজছে না, এরকম একটা সিচুয়েশন। এমনি সারা বছর মিলে স্যার ডট ডট দিয়ে স্যার এই দেখানো হয়েছে স্যার, এটা কিসের? কোটা স্যার ডান দিকে যে এইচ দেখানো হয়েছে ইএইচ ডট ডট দেয়া, এটা একটু বুঝতে পারলাম না স্যার। আবার এটা তো বুঝাইনি এখনো, আমি তো এদিকেই আছি এখনো, তাই না? আমি এই পয়েন্টে আছি। ওটা ওই যে খরিফ এবং রবি হিসাব 100 মিলিমিটার স্টোন বার্সার এটা, আর 250 মিলিমিটার স্টোন বার্সার এটা, এই যে এটা দিয়ে দেখা আছে, আর নিচে লেখা আছে কিন্তু, হ্যাঁ ইএইচ 150 মানে 250 মানে কি, ই 150 মানে ইএইচ 100 মানে কি, ই 100 মানে কি লেখা আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এস পয়েন্ট হচ্ছে সেই পয়েন্ট যেদিন মানে শীতকালের পরে বা ড্রাই সিজনের পরে প্রথমবারের মতো হাফ ইঞ্চ সহ বৃষ্টিপাত হলো, সেদিন হচ্ছে এস পয়েন্ট। সেদিন প্রি খরিফ শুরু হলো, প্রি খরিফ শেষ হবে সেই দিন যেদিন বৃষ্টিপাত 0.5 পিইটির উপরে অনেক দিনের জন্য অতিক্রম করে চলে যাবে। আর এর মধ্যে বৃষ্টিপাতটা দেখো উপরে যাচ্ছে, নিচে আসতেছে, হ্যাঁ। এই শব্দটাকে বলা হয়েছে, দুটো শব্দ দিয়ে ডিফাইন করা হয়েছে, একটা হচ্ছে আনসার্টেন, একটা ইন্টারমিটেন্ট। ইন্টারমিটেন্ট মানে হচ্ছে মাঝে মাঝে আসছে মাঝে মাঝে নাই, আর আনসার্টেন মানে হচ্ছে অনিশ্চিত। এটা নোটের মধ্যে কিন্তু লেখা আছে, তোমাদের এখন লেখার দরকার নেই। তাহলে প্রি খরিফ হচ্ছে
সেই সময় যখন বৃষ্টিপাতটা আনসার্টেন এবং ইন্টারমিটেন্ট, মাঝে মাঝে আছে মাঝে মাঝে নাই, এবং যেটা মানে কবে আছে কবে নেই সেটাও ঠিক নাই আর কি। এই হচ্ছে বিষয়। এই টাইপটার মধ্যে কখনো বৃষ্টিপাত 0.5 ফিট নিচেও থাকে উপরেও থাকে, ইভেন 5 পি মানে পিইটি এর উপরে উঠছে, একটু উঠতেই পারে। এখানে দুইটা পিক দেখাচ্ছে তো ন্যাচারালি মানে প্র্যাকটিক্যাল জীবনে আরো বেশি পিক হতে পারে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা কিন্তু দেখতে পাই যে বর্ষাকালে অনেকদিন বৃষ্টিপাত নাই, তখনও কিন্তু পিইটি হয়, কিন্তু এটা কিন্তু এগ্রো ক্লাইমেটের বিষয়, 30 বছরের গড়। 30 বছর বা 40 বছর 50 বছরের গড় যদি করো, বর্ষাকালে প্রত্যেকটা দিনই কিছু না কিছু বৃষ্টিপাত আছে। হ্যাঁ, এবং সেই হিসাবে এই ভ্যালুটা নিয়ে আসা হয়েছে। তাহলে আমি প্রি খরিফ যদি শেষ করি, খরিফ শুরু করি। খরিফ হচ্ছে সেই দিন শুরু যেদিন প্রি খরিফ শেষ, বি থেকে খরিফ শুরু, প্রি খরিফ শেষ সেদিন শুরু, বৃষ্টিপাতটা কন্টিনিউয়াসলি 0.5 পিইটির উপরে, আমি পিইটি বলবো না, 0.5 পিইটির উপরে বৃষ্টিপাত কন্টিনিউয়াসলি। এরপরে বর্ষাকাল শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরেও এই পর্যন্ত E100 পর্যন্ত খরিফ চলবে। এই দেখো এখানে বৃষ্টি শেষ হয়ে গেছে এখানে, কিন্তু মাটি এখনো ভেজা আছে। এই ভেজা মাটি থেকে 100 মিলিমিটার ময়েশ্চার ইউজ করা পর্যন্ত খরিফ সিজন, এটা আমাদের অ্যাজাম্পশন, এবং এই জন্য এই জায়গাটায় এসে আমরা শেষ করছি। তাহলে খরিফের ডেফিনিশন আমি এভাবে বলতে পারি যে যখন খরিফ শেষ হলে রবি শুরু। এখানে কিন্তু তা নয়, এখানে রবি খরিফ শেষের আগেই রবি শুরু হয়ে যায়। কারণ আমাদের অনেক জমি আছে যেখানে টি আমন ক্রপ করা হয় না, বর্ষার পানি থাকে বলে। সেটা যখন নেমে যায় তখন আমরা রবি ক্রপ এই মানে টি আমন কাটার আগেই কিন্তু রবি। এখন দেখো টি আমন এই মুহূর্তে আমরা এই মাঝখানে পিরিয়ডে আছি, রবি শুরু হয়ে গেছে, আবার খরিফ শেষ হয়ে গেল। খরিফ শেষ হয়ে গেল, ধান কাটা শেষ হয় না কিন্তু বাংলাদেশে, আবার রবি শুরু হয়ে গেছে, রবি ক্রপ কিন্তু অলরেডি বাজারে চলে আসছে। জিনিসটা বুঝতে পারছো? তাহলে রবি তাহলে কবে শুরু? যেদিন পি এবং পিটি সমান, বর্ষাকালের শেষে যেদিন পি এবং পিটি সমান, এরপরে পি কমে গেল, পিটি থেকে গেল পির উপরে। তার মানে ওয়াটার লস হচ্ছে, কিন্তু ওয়াটার গেইনটা হচ্ছে না। এই যে ওয়াটার লস হচ্ছে, সেই ওয়াটার লসটা 250 মিলিমিটার হওয়া পর্যন্ত, 250 মিলিমিটার যে 0.5 পিটি টাচ করতেছে, সেই দিন যে রবি শেষ হচ্ছে। রবির অ্যাজাম্পশন বা অস্তিত্বের অ্যাজাম্পশন আর রবির সংজ্ঞা কিন্তু একই। বর্ষাকাল শেষ হওয়ার পরে যেদিন থেকে মাটি শুকানো শুরু হলো, সেদিন থেকে 250 মিলিমিটার স্টোরড ময়েশ্চার ইউজ করা পর্যন্ত রবি সিজন চলবে। আমরা ধরে দিচ্ছি এই সময়ে রবি সিজনের কিছু ক্রপ মানে বড় বাদে, কিন্তু বড় বাদে পালস এগুলি যদি লাগানো হয়, তাহলে এগুলি এই 250 মিলিমিটার স্টোরড ময়েশ্চার ইউজ করে তার জীবন চক্র শেষ করে ফেলতে পারবে। এখানে ইরিগেশন দিতে হবে না। এটা খেয়াল করবা, মডেলটার নাম হচ্ছে রেইন ফেড গ্রোয়িং পিরিয়ড মডেল। রেইন ফেড গ্রোয়িং পিরিয়ড মডেল ফর ময়েশ্চার রেজিম। তো রেইন ফেড মানে বৃষ্টি নির্ভর। এখানে ধরে নিলাম যে আমাদের এখানে কোনো ইয়ের সুযোগ নাই, মানে ইরিগেশনের সুযোগ নাই, এরকম অবস্থায়। তাহলে আমি 3টা সিজন কিন্তু বুঝাই দিলাম। স্যার, কারো প্রশ্ন থাকলে এখন করতে পারো। স্যার রবির স্টার্টিংটা কবে হচ্ছে ওটা আরেকবার একটু এক্সপ্লেইন করেন। হ্যাঁ, তুমি এই যে মোটা পি দাগটা হচ্ছে পি, পি মানে প্রিসিপিটেশন, বৃষ্টিপাত, আর এটা হচ্ছে পিইটি। তো এই এখান থেকে এই সময় পর্যন্ত পিইটি থেকে পি বেশি ছিল, তারপরে প্রতিদিনই মাটিতে পানি যোগ হচ্ছিল। আর এই পয়েন্ট থেকে পি কমে গেল, বৃষ্টি বর্ষাকাল শেষ হয়ে গেল, কিন্তু পিইটি থেকে গেল। তার মানে এই দিন থেকে মাটি শুকানো শুরু হবে। ঠিক আছে, মানে যে ময়েশ্চারটা এতদিন মাটিতে ছিল সেটা গাছ এবং মানে পিইটির মাধ্যমে ইউজড আপ হবে। তো এই ইউজড আপ হওয়াটা 250 মিলিমিটার লস হওয়া পর্যন্ত রবি চলবে। তো শুরুটা হচ্ছে বর্ষাকালের পরে যেদিন শেষ দিন পি এবং পিইটি সমান, সেদিন শুরু। এরপরে পি ছোট পিইটি বড়, তার মানে কন্টিনিউয়াসলি ময়েশ্চার ইউজড আপ হচ্ছে, 250 মিলিমিটার ইউজড আপ হওয়া পর্যন্ত রবি সিজন চলবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে 3টা সিজন ক্লিয়ার হয়েছে কিনা সবার কাছে? জি স্যার। একদম। বি বিএইচ তারপরে ই ইএইচ এগুলো কি স্যার? আচ্ছা, তোমরা হচ্ছে যে অগ্রিম প্রশ্ন করে ফেলতেছো।
আমাকে আগে আমি যা পড়ালাম সেটাকে বুঝিয়ে দাও, আমাকে প্রি খরিফের সঙ্গে একজন বলো, যে কোনো একজন সাহস করে বলে ফেলো, তাহলে আমি রোল নাম্বার ধরে ডাক দেবো। স্যার প্রথমবারের মতো যেদিন পি 0.5 পিইটি কে ক্রস করবে সেদিন হচ্ছে প্রি খরিফ শুরু হবে, আর যখন অনেক দিনের জন্য পি 0.5 পিইটি কে ক্রস করে চলে যাবে তখন প্রি খরিফ শেষ হবে। এর মাঝখানের অবস্থাটা কি, বৃষ্টিপাতের অবস্থাটা? দুটো শব্দ আছে, ইন্টারমিডিয়েট আনসার্টেন ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট এন্ড আনসার্টেন। সবাই মধ্যে বুঝতে পারছো? আরেকজন কেউ বলবা, ও ছাড়া আরেকজন মহিলা পক্ষ থেকে কেউ বলতে পারো? জেন্ডার ইকুয়ালিটি আমাদের দেখতে হবে। যে কোনো একটা মেয়ে বলো সাহসী, কিন্তু সাহস দেখানোর দরকার নেই, কারণ কিন্তু বাড়িতেই বসে আছে। ক্লাসে উঠছে না হয় পাটা কাঁপতে পারতো, হাত পা কাঁপতো, এখন তো হাত পা কাঁপে না। বলবা কেউ? স্যার পি যখন পিটির উপরে অথবা নিচে মানে বেশি হইতে পারে কমও হইতে পারে, যে স্টেজটা স্যার ওটাই হচ্ছে স্যার প্রি খরিফ। হ্যাঁ, টাইমটা একটু বলতে হবে যে কোন সময়ে বর্ষা মানে ইয়ার পরে আর কি, শুকনো মৌসুমের পরে। শুকনা মৌসুমে পড়ে স্যার। যেদিন বছরের প্রথম দিন পিএটি হাফ পিএটি সমান বৃষ্টিপাত হবে সেদিন শুরু, এরপরে তুমি যেটা বলছো সেটা যে উপরে নিচে হতে থাকবে, এবং যেদিন কন্টিনিউয়াসলি বৃষ্টিপাত অতিক্রম করবে সেদিন হচ্ছে প্রি খরিফ। খরিফ একটু বলো একজন, খরিফ। স্যার খরিফ শুরু হবে হচ্ছে আপনার মানে হচ্ছে প্রি খরিফ শেষ হওয়ার পরে, শেষ হওয়ার পরে ওটা শুরু হবে, আর তখন আপনার পিইটি যেটা সেটা মানে পিইটি থেকে বেশি হবে। এটা হলো আপনার হচ্ছে বর্ষাকালে। হ্যাঁ, শেষ হবে কখন? হ্যাঁ, আর শেষ হবে হচ্ছে শেষ হবে বর্ষাকালের হ্যাঁ পরে শুরু হবে, আর শেষ হবে হচ্ছে 100 মিলিমিটার যে স্টোরড ময়েশ্চার আপনার হচ্ছে মানে ওইখানে। জি স্যার। না স্যার, যেদিন হচ্ছে স্যার মানে পি আর পিএটি সমান হবে তখন খরিফটা শেষ হবে এবং রবিটা শুরু হবে। না না না, খরিফ আর রবি শেষ হবে না করে বাবা, এই না জায়গায় স্যার, পি আর পিইটি যখন সমান হবে তখন তো রবি শুরু হবে। রবি শুরু হবে। হ্যাঁ। খরিফ শেষ হবে কখন? খরিফ শেষ হবে 100 মিলিমিটার স্টোরড ওয়াটার, 100 মিলিমিটার স্টোরড ময়েশ্চার যখন স্যার কন্টিনিউয়াস হবে। আর রবি হচ্ছে যে 250 মিলিমিটার শেষ হবে সেদিন শেষ হবে। আর যদি একজন বলো তাহলে মাথায় ঢুকবে ঠিক মতো। হ্যাঁ, তিনটাই বলতে পারো, একজন তিনটা করে বলতে পারো একবারে। তিনটাই বলো, পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে আর লাগবে না। স্যার আমার একটা কোশ্চেন। প্রশ্ন আছে স্যার ওই যে 100 মিলিমিটার স্টোরড ময়েশ্চার আর 250 মিলিমিটার স্টোরড ময়েশ্চারের কথা যেটা বললেন, ওইটা কি হচ্ছে 100 মিলিমিটার মানে ময়েশ্চার ওখান থেকে ইউজড আপ হচ্ছে মানে ইভাপোরেট হয়ে যাচ্ছে, ওখানে যখন 100 মিলিমিটার বাকি থাকবে সেই পর্যন্ত, নাকি স্যার আপনি তো বলছেন? না না না, 100 মিলিমিটার না, এটা তো তোমাকে এই হিসাবটা বোঝা একটু কঠিন। মিলিমিটার দিয়ে পানি মাপে কিভাবে? তুমি ঠিক এটা রেইনফল যেভাবে হয় তার উল্টাটা ধরবা। হ্যাঁ, রেইনফল আমরা কিভাবে মাপি? একটা রেন গজ দিয়ে দেই, বলে বৃষ্টি হয়, কত মিলিমিটার বৃষ্টিপাত হলো সেটা, তাই না? জি স্যার। ঠিক ওইভাবে 1 মিলিমিটার বৃষ্টিপাতের হিসাব হয়। ওটা ইঞ্জিনিয়ারিংদের কাজ, আমাদের কাজ দরকার নাই, আমরা অতটুকু নাই, অত ডিপে না গেলাম। কিন্তু এই যে ময়েশ্চারটা মাটি শুকানো শুরু হলো, তাই না? এই শুকানো 100 মিলিমিটার শুকানো পর্যন্ত হবে খরিফ। এই 100 সময় কিন্তু 250, এই 100টা ওভারল্যাপিং। তো যে জমিতে টিয়ামন আছে সেখানে খরিফ কিন্তু আগে শুরু হয়নি, রবি শুরু হয়নি। হ্যাঁ, কিন্তু রবি সিজন শুরু হয়ে গেছে। রবি সিজন যেখানে আগে টিয়ামন ছিল না সে জায়গায় রবি শুরু করে দিয়েছে। কাজে 1 নভেম্বর হচ্ছে, 1 নভেম্বর কি বলা যাবে না, একরকম হবে। 1 নভেম্বর একটা টিপিক্যাল টাইম, কিন্তু অক্টোবরে কোনো কোনো জায়গায় শুরু হয় বাংলাদেশে। হ্যাঁ, তাছাড়া তো নভেম্বরে তুমি ফুলকপি পাইতা না। তো মানে বৃষ্টিপাতটা যেদিন শেষ হয়ে গেল, এরপরে পিইটি আছে, পানি শুকাচ্ছে, পানিটা শুকানোর পরিমাণ 250 পর্যন্ত হবে রবি, আর 100 পর্যন্ত হবে খরিফ। তবে এইটুকু, এই যে 100 পর্যন্ত যাওয়াটা কিন্তু রবি খরিফ ওভারল্যাপিং। এখন যদি কোনো ক্রপ আমি খরিফ টিয়ামন ওঠানোর পর যদি কোনো ক্রপ লাগাই, রবি ক্রপ, ও কিন্তু 250 মিলিমিটার ময়েশ্চার পাবে না, 150 পাবে। বাকি 100 মিলিমিটার আমাকে সাপ্লাই দিতে হবে ইরিগেশন, কারণ মাটি তো শুকিয়ে যাবে। এটা একটা অ্যাজাম্পশন। সব ক্রপই তো 250 লাগে না, কারণ 240 লাগে, কারণ 260 লাগে, কোনো কোনো ক্রপে 200 লাগতে পারে, তাই না? কম বেশি লাগতে পারে। আবার
শীতকাল কেমন পড়তেছে তার উপর নির্ভর করবে কতদিন লাগবে 250 মিলিমিটার শুকাইতে। যে একটা শত্রু প্রবাহ 2-3টা হয় তাহলে যতদিন লাগবে, হ্যাঁ শত্রু প্রবাহ না থাকলে তো তার চেয়ে মানে একটু কম বেশি হবে, তাই না? তাহলে এই তিনটা বোঝা গেছে কিনা? গ্রাফে স্যার একটা E0 আছে, ওইটা কি স্যার? লাস্টে 0 আছে শুরুতে স্যার, মানে স্যার এই যে E100 এর পাশে যে E0 আছে ওই জিনিসটা। E0 তো E0 না। ইও শোনো সবই নিচে লেখা আছে, হ্যাঁ ই হচ্ছে এন্ড অফ দ্য রেইনি সিজন, মানে যে হাফ পিটি এবং পি যেদিন শেষ হয়েছে, আমরা তো যেদিন হাফ পিটি পি সমান হয়েছিল সেদিন শুরু করছিলাম, এটার সাথে এই তিনটে সিজনের সম্পর্ক নাই আর কি। আমি চাচ্ছি তোমরা এই তিনটে সিজনের ডেফিনেশনটা বুঝো, এটুকু বুঝতে পারলে আমার কাজ হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা এখন এখানে আমরা বলেছি এই মডেল থেকে 5টা পিরিয়ড আইডেন্টিফাই করা হয়, আমরা কিন্তু 3টা জানলাম, আরো 2টা বাকি আছে। ওই দুটার সাথে ক্রপ গ্রোথের সম্পর্ক নাই, ওটা এমনি নাম। যেমন একটা হচ্ছে হিউমিড পিরিয়ড, সেটা হচ্ছে এইখান থেকে একটু বিএইচ থেকে ইএইচও পর্যন্ত, বিগিনিং অফ হিউমিড পিরিয়ড, এন্ড অফ হিউমিড পিরিয়ড। হ্যাঁ তাহলে যে অংশটুকু পিইটি থেকে বেশি সেটা হচ্ছে হিউমিড পিরিয়ড। এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, যেটা তোমাদের ফার্স্ট ইয়ারে সয়েল ফরমেশনে পড়ানো ছিল, তোমাদের কারণ মনে নাই, তো জায়গায় ক্লাইমেটের ইমপ্যাক্ট বলা ছিল সয়েল ফরমেশনে। তো হিউমিড এবং অ্যাসিড রিজনের কথা বলা ছিল। তো একটা দেশে যদি সারা বছর যতটুকু পিইটি হবে, সারা বছর যতটুকু পি হবে, এটা যদি আমরা যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করে যদি পি বড় হয় পিইটি ছোট হয়, তাহলে ওই রিজনটা হবে হিউমিড রিজন, বাংলাদেশে যেটা হিউমিড রিজন। আর যদি পি ছোট হয় আর পিইটি বড় হয়, তখন ওটা হবে অ্যারিড রিজিয়ন। মানে এটা কিন্তু যে ছোট বড় থেকে আমি সাধারণ জ্ঞান বুদ্ধিতেই বলে দিতে পারতেছি। তাহলে এই একটা মানে হিউমিড পিরিয়ড একটা আমরা পেলাম, সেটা হচ্ছে বিএইচ থেকে ইউএইচ পর্যন্ত। আর একটা পিরিয়ড আছে সেটাকে আমরা ড্রাই পিরিয়ড বলি। ড্রাই পিরিয়ড বলা হচ্ছে খরিফ যেদিন শেষ এরপরে, আর প্রি খরিফ যেদিন শুরু তার আগে। এই সব এই জন্য এখানে অ্যারোটোর দেখানো হয় না। আর তিনটা আছে গ্রোয়িং পিরিয়ড, ও দুটা গ্রোয়িং পিরিয়ড না, এজন্য একটু দেখানোর ডেফিনেশন আছে। তাহলে খরিফ যেদিন শেষ তারপরে, আর প্রি খরিফ যেদিন শুরু তার আগে, এই পিরিয়ডটা হচ্ছে ড্রাই পিরিয়ড। এই সময় আসলে বৃষ্টিপাতটা দেখো অলমোস্ট নাই, আর জিরো বা 0.5 ফিটের নিচে, আর অবশ্য 0.5 ফিটের নিচে এখান থেকে শুরু হয়েছে, স্টিল এইটাকে আমরা ড্রাই পিরিয়ড বলতেছি আর কি। হ্যাঁ তো এই হচ্ছে এখানকার মানে বিষয়। ছাত্র কমতে কমতে 260 নেমে আসছে, ঘটনা কি? আরেকবার বলেন পি আর পিইটি দিয়ে। তোমার কথা শোনা যায়নি। তোমার কথা শোনা যায়নি, আরেকবার বলো। স্যার এনে পি আর পিইটি এর যে রিলেশনটা বললেন স্যার সিজনাল, ওটা ব্যাখ্যা। পি মানে হচ্ছে বৃষ্টিপাত প্রিসিপিটেশন, আর পিইটি মানে হচ্ছে পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন। বাংলাদেশের ক্রপিং প্যাটার্ন মানে সরি রেইনফল প্যাটার্ন থেকে আমরা বুঝতে পারি যে শীতকালে কোনো বৃষ্টিপাত থাকে না, একদম শূন্য থেকে শুরু হয়, তারপর বৃষ্টিপাতের পিরিয়ড শুরু হয়, বর্ষাকালে কালবৈশাখী হয়, বৃষ্টি আছে বৃষ্টি নাই এই অবস্থা থাকে, এরপর কন্টিনিউয়াসলি এটা পিইটি মানে পার হয়ে যায়, তারপরে এখানে এসে শেষ হয়, এরপরে আবার বৃষ্টিপাত হয়ে যায়। পিইটি ইয়েটা হচ্ছে এরকম যে এখানে হাইস্ট পিইটি হয় আসলে আমাদের মে জুন মাসের এই সময়, যখন মানে খরা পিরিয়ডটা থাকে, বর্ষাকাল শুরু হলে একটু কমে যায়, এরপরে একটু পরে শীতকাল আবার কমে যায়, এটা হচ্ছে প্যাটার্ন। আর এখানে যে জিনিসটা বলেছি পিইটি থেকে বড়, ও যেটা হিউমিড পিরিয়ডের কথা বলতেছো, একটা স্যার 5টা পিরিয়ডের কথা বলতেছি। 5টা পিরিয়ড। তাহলে প্রথম পিরিয়ড হচ্ছে প্রি খরিফ, দ্বিতীয় হচ্ছে খরিফ গ্রোয়িং পিরিয়ড, তৃতীয় হচ্ছে রবি গ্রোয়িং পিরিয়ড, চতুর্থ হচ্ছে হিউমিড পিরিয়ড এখান থেকে এ পর্যন্ত, পঞ্চম হচ্ছে ড্রাই পিরিয়ড যেটা খরিফের পরে আর প্রি খরিফের আগে। এগুলো আমরা লিখিত ভাবে তোমাদের ওই নোটে দেওয়া আছে, এবং আমি এখনো আবার দেখাবো, সেখানেও থাকবে আর কি। হ্যাঁ স্যার 5টা পিরিয়ডে পি আর পিইটি
কি সম্পর্কটা স্যার? আচ্ছা আমি আর একটু পড়ায় ফেলি, তারপরে তোমরা দেখো আর কি। হ্যাঁ, স্টপ শেয়ার কি আবার শেয়ার। আমরা কালকে এটা শুরু করেছিলাম যে এগ্রো ক্লাইমেট চারটা জিনিস এখানে ফ্যাক্টর আছে। প্রথম তিনটা ফ্যাক্টর মানে প্রি খরিফটা আমরা বললাম, ইন্টারমিডিয়েট আনসার্টেন আর রবি এবং খরিফ ডিফাইন করলাম। আর এই দুটো এখনো আসেনি আমাদের আলোচনায়, পরে আসবে। এটা আমরা বলেছিলাম যে টেম্পারেচার বাংলাদেশে ফেভারেবল, ময়েশ্চার সাপ্লাইটা হচ্ছে ক্রপ গ্রো করার জন্য মানে একটা লিমিটিং ফ্যাক্টর আর কি। কারণ টেম্পারেচারে ওই ধরনের কত এক্সট্রিম টেম্পারেচার বাংলাদেশে অতটা নাই। তো এখন এটা ওই যে ময়েশ্চার কন্টেন্টের উপরেই আসলে হবে। তিনটা অ্যাজাম্পশন। প্রথম অ্যাজাম্পশন পরীক্ষায় লেখার সময় এরকম লিখবা, তো মুখে যদি জিজ্ঞেস করি তখন বলবা যে 0.5 পিইটি হলে প্ল্যান্ট সার্ভাইভ করবে, 100 মিলিমিটার লাগবে হচ্ছে খরিফ ক্রপ ম্যাচুরিটির জন্য, আর 250 মিলিমিটার লাগবে রবি ক্রপ গ্রো করার জন্য সিড থেকে হারভেস্ট পর্যন্ত। তারপর আমরা এই মডেলটা ব্যাখ্যা করলাম। এখন তোমরা দেখো এই যে জায়গায় পাঁচটা পিরিয়ডকে ডিফাইন করা আছে। নোট সাপ্লাই অলরেডি দেওয়া হয়েছে, তোমাদের কাছে নিশ্চয়ই পেয়ে গেছো। এখানে দেখো প্রি খরিফ হচ্ছে যখন রেইনফল ইন্টারমিডিয়েটলি অ্যাবভ আর বিলো 0.5 পিটি। খরিফ হচ্ছে যখন রেইনফল এবং 100 মিলি ইস্টার্ন মনসুন মিলে 0.5 পিটির উপরে। হিউমিড পিরিয়ড হচ্ছে যখন রেইনফল কন্টিনিউয়াসলি অ্যাবভ পিইটি লাইন। রবি হচ্ছে যখন প্ল্যান্ট আর ডিপেন্ডেন্ট অন 250 মিলিমিটার ইস্টার্ন মনসুন আফটার রেইনফল ফলস বিলো পিইটি, তার মানে যদি পিইটি সমান সেদিন থেকে তারপরে আর ড্রাই পিরিয়ড হচ্ছে এন্ড অফ দ্য খরিফ আর প্রি খরিফ শুরু, এর মধ্যে পিরিয়ডটা হচ্ছে ড্রাই পিরিয়ড। ঠিক আছে, ডায়াগ্রাম পড়ে নাও মনে মনে বজরে ধরে, তারপর বুঝতে অসুবিধা আছে কিনা। স্যার জি স্যার, তাহলে কি ড্রাই পিরিয়ড আর হচ্ছে কি রবি গ্রোয়িং পিরিয়ডটা কি ওভারল্যাপ করছে? ওভারল্যাপিং করছে, জি অবশ্যই। 150 মিলিমিটার ইস্টার্ন মনসুন শুকানোটা ড্রাই পিরিয়ডের মধ্যে, প্রথমে 100 কত খরিফ, তাই না? জি স্যার। তারপরে ওটা তো ওভারল্যাপ আছে। আবার ওদিকে রবির সাথে কি করে কোনো ওভারল্যাপিং হতে পারে? আমরা তো একটা লম্বা লাইন করছি, আমরা তো গোল করতে পারি না, 12 মাস করতে পারি না, কিন্তু এখানে হয়তো 13-14 মাস হয়ে আছে, বুঝছো না? জি স্যার। ওটা আমরা দেখতে পাবো মানে পার্টিকুলার বাংলাদেশে। আমি এরপরে যখন পড়াবো মানে পরের 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 স্লাইডে চলে আসবো, আমরা প্রত্যেকটা ওই তিনটা পিরিয়ড সম্পর্কে আমরা দেখবো। বাংলাদেশের ম্যাপে দেখবো, একটা টেবিল দেখবো যে বাংলাদেশে কয়টা ভাগে ভাগ করা হয়েছে। প্রি খরিফ যেটা আমরা দেখাচ্ছি, এটা যদি সারা দেশে একই রকম হতো তাহলে আমাদের এত পড়ার দরকার হতো না। খরিফ যদি সারা দেশে একটা হতো তার দরকার হতো না। বাংলাদেশের সমস্যা হচ্ছে বাংলাদেশের বৃষ্টিপাতটা মানে এক হচ্ছে যে দুই রকম ডিফারেন্স। একটা হচ্ছে যে সারা বছরের বৃষ্টিপাতটা 4 মাসে হয়ে যায়। দুই নম্বর হচ্ছে বাংলাদেশের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলের বৃষ্টিপাতের বিশাল ভেরিয়েশন। তোমরা কি জানো যে বৃষ্টিপাত সবথেকে কম কোথায় হয়? স্যার নাটোরের লালখানে। নাটোরে স্যার। স্যার সিলেটের লালখান, আর বেশি হয় নাটোরের লালপুর। সিলেটে বেশি। তো বলাই উল্টাটা বলছিস ভাই। বিশেষ তো প্রিলিতে টিকতে পারবে না। আরেকবার বলো। স্যার নাটোরের লালখানে কম বৃষ্টিপাত হয় স্যার। আসলে একজন বললে ভালো হয়। এখন কোন স্যার নাটোরের লালপুর বাংলাদেশের উষ্ণতম স্থান, ওখানে বৃষ্টিপাত কম হয়, সবথেকে কম হয়। হ্যাঁ, আর সবথেকে বেশি লালপুরে শ্রীমঙ্গলের লালখানে স্যার। শ্রীমঙ্গলের লালখানে। শ্রীমঙ্গলের লালখান সবথেকে বেশি। তোমরা কি জানো যে এটা পরিমাণটা কত, এখানে কত, ওখানে কত? জানো না? আমরা একটা ম্যাপ আছে বাংলাদেশের রেনফল প্যাটার্নে, সেখানে আমরা দেখি যে ওই জায়গায় প্রায় 6000 মিলিমিটার বৃষ্টিপাত। হ্যাঁ, যেখানে হাইস্ট বার্ষিক অ্যানুয়াল রেনফল, আর যেখানে সবথেকে কম এটা 1500 দিচ্ছে, তার মানে প্রায় 4 গুণ। লোয়েস্ট থেকে হাইস্টটা প্রায় 4 গুণ। কাজে বর্ষাকাল শুরু শেষ এটাও কিন্তু ওভাবে কম বেশি হয়, বুঝছো? তোমাদের বাংলাদেশের প্রধান নদী তিনটা, কি কি বলতো?
পদ্মা, মেঘনা, যমুনা। হ্যাঁ, গুড। কোন নদীতে বছরের শুরুতে বন্যা হয়? যমুনা। যমুনা। বৃষ্টি দেখে তো বলতে পারো। হ্যাঁ, বৃষ্টি কোথায় বেশি? মেঘনাতে স্যার মেঘনাতে হওয়ার কথা। মেঘনা স্যার, সিলেট থেকে মেঘনা নদী এই যে বড় সিজনে ওখানে যে ক্রপ করা হয়, হাওড়ে তো একটাই ক্রপ বড়, শুধু ওখানে তো হাওড়ে তো অন্য কিছু হয় না, যেখানে একটু কম এলাকা। প্রায় পাহাড়ি ঢলে এসে ওদিকে তো সিলেটে হচ্ছে বৃষ্টিপাত বেশি হয়, পিছনে তো আমাদের পাহাড় কম, ইন্ডিয়াতে পাহাড় বেশি, তো সব পাহাড়ি পানিগুলি চলে আসে, যে ঢল নেবে মানে এই ইয়ে ডুবে যায় আর কি। হ্যাঁ, তো প্রথম বৃষ্টি হয় মানে ওই জন্য প্রথম বন্যা হয়েছে মেঘনাতে, এরপরে যমুনা, শেষে এসে পদ্মা। তোমরা এটা তো এবছর শিখলা, 2021 সালে খেয়াল করবা, পত্রিকায় মানে নজর রাখবা কোন সময় কোন নদীতে বৃষ্টিপাত হচ্ছে, মানে বন্যা হচ্ছে আর কি। এবং এই তিনটা হঠাৎ কোনো বছরে 3 নদীতে একই সাথে বন্যা হয়। এরকম একটা বিখ্যাত বছর হচ্ছে 1988। মানে 3 নদীতে একসাথে বন্যা হলে হবে কি, বাংলাদেশে তো পদ্মা নদী আর যমুনা নদী এক জায়গায় মিলে গেছে, কোন জায়গায় বলতো? স্যার গোয়ালন্দ। এরপরে যে নদীটা, সেটার নাম কি? পদ্মা না যমুনা না মেঘনা? মেঘনা। পদ্মার যমুনা নদী যখন মিলেছে, তারপর নদীটার নাম কি? মেঘনা। পদ্মা যমুনা মিলে পদ্মা নাম ধারণ করেছে। পদ্মা, হ্যাঁ, পদ্মা ব্রিজ যেটা হচ্ছে এটা কিন্তু যমুনা যেখানে মিলছে ব্রহ্মপুত্র। বাবা আরো আগে, ব্রহ্মপুত্র তো মরে গেছে, পুরাতন ব্রহ্মপুত্র আমাদের বাড়ির কাছে যাচ্ছে, এটা ব্রহ্মপুত্র। যমুনা নদী, এগুলো গল্প আমরা পরে বলবো এই যে পড়ানোর সময়। তো পদ্মার মেঘনা, পদ্মার যমুনা যেটা মিলেছে গোয়ালন্দ ঘাটে, এরপরে নদীর নাম হচ্ছে পদ্মা। এখন যে পদ্মা ব্রিজ হচ্ছে, এটা যৌথ নদী। সুরমাতে বন্যা হয় না? জি, প্রশ্ন বোঝা গেল না? আচ্ছা, যাই হোক, আমি বলতে থাকি। পদ্মা এবং এরপরে পদ্মা, এই যে যৌথ পদ্মা নদী মানে মেঘনার সাথে মিলেছে চাঁদপুরে, তারপরে নদীর নাম একটাই, সেটা হচ্ছে মেঘনা। এই মেঘনা নদী দিয়ে পদ্মা, মেঘনা, যমুনা তিনটার পানি মানে বঙ্গোপসাগরে যে পড়ে। 3 নদীতে যখন একসাথে বন্যা হয়, তখন এই পানিটা বঙ্গোপসাগরে যেতে পারে না, তখন এই মানে এলাকাগুলি ডুবে যায় সারা বাংলাদেশ। এটা 1988 সাল এবং 1998 সাল দুইবারই হয়েছিল। তাহলে আমরা একটু আগায় 5টা পিরিয়ড আমরা শেষ করবো। এখন আমরা প্রি খরিফ ট্রানজিশন পিরিয়ড সম্পর্কে একটু বলি। এটা সংজ্ঞাটা আমরা আগেই বলেছি, যে প্রথম মানে পিইটি 0.5 ফিট অতিক্রম করবে, আর এরপর শেষ হবে যখন কন্টিনিউয়াসলি থাকবে। বাংলাদেশকে 6টা জোনে ভাগ করা হয়েছে, এর নাম দেওয়া হয়েছে P1, P2, P3, P4 এবং 6 পর্যন্ত। তো প্রি খরিফ বছর শুরু মানে যেখানে বৃষ্টিপাত বেশি, সেখানে কিন্তু এই পিরিয়ডটা সবথেকে ছোট হবে, মাত্র 10 থেকে 20 দিন। মানে এই যে বছরের প্রথম বৃষ্টি আর কন্টিনিউয়াস বৃষ্টি, এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে P1 এ মাত্র 10 থেকে 20 দিন, এবং এভারেজ এটা 17 মার্চ শুরু হবে, 2রা এপ্রিল শেষ হবে। আচ্ছা, আর জোন P6 যেটা, সেটাতে 60 থেকে 70 দিন, 17 মার্চ শুরু হয়ে 21 মে পর্যন্ত চলবে। আমি এগুলো এখনই দেখাচ্ছি না, আমি একটু ছবি দেখাতে চাচ্ছি। এই যে এখানে ম্যাপ মানে টেবিলে দেখানো হয়েছে, P1 থেকে P6 পর্যন্ত ডিউরেশনটা এভাবে 10 দিন করে বাড়তেছে। তাহলে 10 থেকে 20 যদি বলে থাকে, তাহলে পরেরগুলি 10 দিন করে বাড়ালেই হবে। পরীক্ষাতে আমি এই অংশটুকু মানে এক্সপেক্ট করি না, এই বুঝতে দরকার নাই, কিন্তু এইটা চাই, ড্রাই ডেজটা চাই, এটা এবং এটা, কারণ এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। তো তাহলে বছরে প্রথমবারের মতো বৃষ্টিপাত হবে এবং কন্টিনিউয়াস বৃষ্টিপাত হবে, এটা ডিউরেশন এখানে মাত্র 20 দিন, কিন্তু এখানে 70 দিন হাইস্ট। কাজে এই 10-এর তুলনায় 70 হবে 7 গুণ, বা 20-এর তুলনায় 3.5 গুণ। এটা অনেক বড় এরিয়া, এই রিজিয়নটাই। আমরা ম্যাপে একটু দেখতে চাই এটা কোন রিজিয়নে, যদিও বর্ডারের মধ্যে চলে আসছে। এখানে এই জিনিসটা একটু ব্যাখ্যা করতে চাচ্ছি। এখন দেখো 10 থেকে 20 যদি হাইস্ট হয়, ড্রাই ডেজ মানে ওই যে বলা ছিল ইন্টারমিটেন্ট এন্ড আনসার্টেন, মানে বৃষ্টি কয়দিন আছে আর কয়দিন নাই।
যে কয়দিন ড্রাই সেই কয়দিনের সংখ্যা হচ্ছে ড্রাই ডেজ, বুঝছো? মানে 20 দিনের মধ্যে হাইস্ট ড্রাই 9 দিন বৃষ্টিপাত নাই, তার মানে 11 দিন বৃষ্টি আছে। 30 দিনের মধ্যে 17 দিন বৃষ্টিপাত নাই, তাহলে কয়দিন আছে? 13 দিন বৃষ্টি আছে। 40 দিনের মধ্যে 24 দিন নাই, 16 দিন আছে। 50 দিনের মধ্যে 32 দিন নাই, 18 দিন আছে। 60 দিনের মধ্যে 39 দিন নাই, 21 দিন বৃষ্টি আছে। 70 দিনের মধ্যে 48 দিনই নাই, তাহলে 22 দিন বৃষ্টি আছে। তারপরে বৃষ্টি আছে এই সংখ্যাটা কিন্তু অলমোস্ট সেম, এখানে 11 দিন, এখানে 22 দিন, কাছাকাছি। কিন্তু বৃষ্টি নাই এই সংখ্যাটা, মানে 0.5 ফিট সব প্রথম যে বৃষ্টিপাত হলো, তারপর কন্টিনিউয়াস বৃষ্টি, সেই ডিউরেশনটা আসলে এখানে অনেক বড়। এখন তাহলে আমাদের যেটা বোঝা দরকার, তাহলে ক্রপ প্রোডাকশনের ইম্প্যাক্টটা কি? 10 থেকে 20 দিন হলে কি সমস্যা, আর 60 থেকে 70 দিন হলে কি সমস্যা? সবকিছুরই কিছু সমস্যা আছে, আমরা এটা বর্ণনার মধ্যে দেখতে পাবো। এখানে আমি একটু পরে তোমাদেরকে ম্যাপটাও দেখাবো, বা সেই ম্যাপটা অন্য স্লাইডে দিতে হবে, তো তার আগে এটা দেখে নিই। এটা আমি বলেছি এই জিনিসটাও ওখানে ছিল কিন্তু, যে 1 থেকে 9 দিন হচ্ছে ড্রাই ডেজ, আর এটা হচ্ছে যশোর 7 থেকে 70 দিন, এখানে 39 থেকে 48 দিন হচ্ছে ড্রাই ডেজ। তাহলে এই P1 ছাড়া বাকিগুলিতে এক ধরনের প্রবলেম, P1 এ আরেকটা প্রবলেম। P1 ছাড়া অন্যগুলি, মানে P2 থেকে P6 পর্যন্ত প্রবলেম হচ্ছে এটা। Number of dry days is more than half of the total period. আমি তোমাদেরকে দেখাইছি যেখানে হাইস্টটা এর অর্ধেকের থেকে অনেক বেশি, অর্ধেকের বেশি দিনই হচ্ছে শুক্রবার বৃষ্টিপাত নাই। ইন্ডিকেটস, এটা কি ইন্ডিকেট করে? এটা কিন্তু আমি সংক্ষেপে লিখছি বই থেকে। A considerable drought hazard to rainfed crops growing during this period. এই সময় যে রেইনফেড ক্রপ গ্রো করা হবে সেখানে ড্রট হতে পারে, খরা হতে পারে। তাহলে তোমার মাথায় এটা রাখতে হবে, আইদার খরা সহ্য করতে পারে এই ধরনের ক্রপ লাগাবা, অথবা তোমার ইরিগেশন ফ্যাসিলিটি দিয়ে ক্রপ লাগাতে হবে। তাহলে এই প্রবলেমটা কি বোঝা গেছে? P1 ছাড়া বাকি দিনগুলিতে মানে শুকনা দিন কম, যার ফলে এখানে মানে যে ক্রপটা লাগানো হবে সেটা ড্রট হ্যাজার্ডে পড়বে, খরার সম্মুখীন হবে। আর P1 এর প্রবলেমটা উল্টা, এটা হচ্ছে hazardous for some crops such as broadcast ash or jute which may not attain sufficient height after germination on impervious soil. অনেক শব্দ, অনেক জিনিস মিলে একটা সেন্টেন্স বানানো হয়েছে। আমি যদি এটা অন্যভাবে ব্যাখ্যা করি, সেন্টেন্স না দেখে, মানে এখানে হচ্ছে 10 থেকে 20 দিন অনলি। তো এর আগে শুকনা দিন ছিল, আমি যখন বৃষ্টিপাত শুরু হলো আমি চাষবাস শুরু করলাম, দিয়ে একটা ক্রপ লাগাইলাম। লাগানোর পরে দুটা ক্রপের নাম বলা আছে, জুট এবং ব্রডকাস্ট আউশ। লাগানোর পরে এটা জার্মিনেট করতে একটু সময় লাগবে, সময় দেওয়ার পরে এটা একটু বড় হবে। এখান থেকে বৃষ্টিপাত কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, তখন এটা যথেষ্ট বড় হবে না, বৃষ্টি পানি জমে তার নিচে তলায় যেতে পারে, এই কথাটা এখানে বলেছে। may not attain sufficient height, যথেষ্ট বড় নাও হতে পারে জার্মিনেশনের পরে। ইম্পারভিয়াস সয়েল বলা হচ্ছে এই কারণে, ইম্পারভিয়াস মানে অভেদ্য, যে কোনো কারণে নিচে প্লাউমেনের জন্য হোক বা অন্য কোনো কারণে। তারপর বৃষ্টি পানি পড়লে এখানে দাঁড়ায় যাবে, দাঁড়ায় গেলে এই ব্রডকাস্ট আউট বা যন্ত্রগুলো লাগিয়েছিল এটা 2 ইঞ্চি হয়েছে, বৃষ্টিপাতটা হয়তো 6 ইঞ্চি হয়ে গেল, তাহলে গাছের উপরে আরো 4 ইঞ্চি পানি জমে গেল। এইটা হচ্ছে এখানে প্রবলেম। কাজে এখানে ড্রেনেজ ফ্যাসিলিটি একটু থাকলে সমস্যা হবে না। তাহলে 2 জায়গায় 2 ধরনের প্রবলেম আমরা দেখতে পেলাম। তো এই যে যশোর 7 রিজিয়ন আর এখানকার সিলেট সংলগ্ন রিজিয়ন, এটা আমরা একটু ম্যাপে দেখার চেষ্টা করবো এখন। ম্যাপটা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? এটা প্রি খরিফ ট্রানজিশন পিরিয়ড। হ্যাঁ জি স্যার, তো একটু হুহা করো আর কি। এখানে দেখো যে সবুজ দাগটা 20 লেখা আছে, 20 দেখা যাচ্ছে স্যার। 20 দেখতে পেয়েছো? 20 জি স্যার।
30 30 জি স্যার 40 50 ঠিক আছে তাহলে এভাবে 30 এই যে মানে দাগগুলি সমান না আর কি হ্যাঁ এই যে 60 থেকে 70 দিন শেষে B6 হচ্ছে এটা তো 7 কিলো বলা ছিল না 7 কিলো 10 হ্যাঁ আর এখানে হচ্ছে সব থেকে কম 10 থেকে 20 দিন সুনামগঞ্জ সিলেট এগুলি আছে ঠিক আছে তাহলে এইভাবে 6টা রিজিয়নে বাংলাদেশকে ভাগ করা হয়েছে এবং খুব আঁকাবাঁকা লাইন দিয়ে কিন্তু বৃষ্টিপাতের প্যাটার্নটা অনুযায়ী আসছে আচ্ছা এখানে এটা দেখানোর আগে তোমাদের বৃষ্টিপাতের প্যাটার্নটা আমি দেখাতে চাইছিলাম আমি তো এখানে আরেকটা গল্প আমি করে নেই তোমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে আমি আজকে শেষ করতে পারবো না এখানে দেখো এসডি একটা জিনিস আছে এসডি 15 থেকে 20 এসডি 15 থেকে 20 এসডি 20 থেকে 25 15 থেকে 20 আর 20 থেকে 25 এর নিচে কিন্তু একটা ব্রোকেন লাইন সবুজ দাগ আছে দেখছো জি স্যার এই ব্যাপারটা কিন্তু তোমার পরীক্ষা আঁকতে হবে না আর কি হ্যাঁ তো দুশ্চিন্তা করো না এই যে তার মানে এসডি 15 থেকে 20 এখানে হচ্ছে 20 থেকে 25 এখানে আবার 25 থেকে 30 এখানে একটা দাগ আছে তো এসডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বুঝছো এই যে 20 দিয়ে 30 দিয়ে এগুলি কিন্তু এভারেজ ওই যে 30 বছরের এভারেজ 40 বছরের এভারেজ আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তার মানে এই যে পার্থক্যটা 10 থেকে 15 থেকে 20 দিনের যে পার্থক্যটা এখানে আসবে আর স্ট্যাটিস্টিক্স পড়েছো লেভেল অফ সেমিস্টার 2 তে পড়েছিলা জি স্যার জি স্যার একটা চ্যাপ্টার ছিল মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি একটা ছিল মেজার অফ ডিসপারশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটা ঘর ছিল তো আমি এই পর্যায়ে একটা গল্প বলি যে মানে নদী গড়ের অঙ্ক দিয়ে নদী পার হওয়া যায় না তো শুনেছো কিনা মনে করো যে মানে 0 5 এবং 10 এর গড় কত 4 5 6 এর গড় কত 5 তো দশমিক কে করতেছে যোগ বিয়োগ জানা আছে তারপরে 3 5 7 এটা মিন স্যার এটা হলো স্যার 5 স্যার এটা 5 স্যার 4 5 6 এর গড় 5 না জি স্যার তিনটা আমি যে একটা স্যাম্পল বললাম তিনটাতেই 5 কিন্তু তিনটা কি একই রকম না এই তিনটার মধ্যে পার্থক্য বুঝতে হলে আমাদের যে মেজার অফ ডিসপারশন লাগে আমরা রেঞ্জ দিয়ে করি অনেক সময় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে করি আর 3-4টা ঘর ছিল ওখানে নদীর গল্পটা আমি একটু বলে নিই মনে করি এখান থেকে একটা নদী তুমি খবর পেলা যে এখানে গড়ে 1 হাঁটু পানি ঠিক আছে গড়ে 1 হাঁটু পানি তুমি ভাবতেই পারো যে তাই নদী পার হতে আবার কাপড় ভিজতে হবে না কাপড় ভিজবে না সাঁতারও দিতে হবে না কিন্তু গড়ে 1 হাঁটু আসলে কোনো জায়গাতে 1 হাঁটুর নিচে আর কোনো জায়গায় 1 গলার উপরে এভারেজে 1 হাঁটু এই জন্য ওই সময় জায়গায় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া এই ম্যাপে মানে এভারেজ ভ্যালু দেওয়ার সাথে সাথে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও দেওয়া আছে আর কি হ্যাঁ এই ম্যাপটা হচ্ছে বাংলাদেশের রেইনফলের ম্যাপ আমি বলেছিলাম যে এই দেখো 5,500 হাইস্ট অ্যানুয়াল রেইনফল এখানে হচ্ছে 5,500 আর এখানে 500 করে কমতেছে খুব অল্প ডিউরেশনে পাহাড় থেকে দূরে তো পাহাড়ের ধাক্কা লেগে বৃষ্টিপাতটা হয় দেখো বোঝা যাইতেছে আর পাহাড় থেকে যত দূরে বৃষ্টিপাতটা খুব অল্প দূরত্বে মানে এই জায়গায় আর এই জায়গায় দেখো প্রায় 1,500 মানে মিলিমিটার বৃষ্টিপাত কম খুব দূরে না একই জেলা কিন্তু তাই না এটা যে জেলা এটা সেই জেলা এটা যে জেলা এটা সেই জেলা অথচ দেখো বৃষ্টিপাতটা প্রায় 1,500 মিলিমিটার বা 2,000 মিলিমিটার কম এভাবে কমতে বাংলাদেশে সব জায়গায় এটা 1500 কম এবং এই রিজিয়নটা পুরোপুরি 1500 কম আমার বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পুরোটাই 1500 কম আর কি হ্যাঁ এটা রাজশাহী আর নওগাঁ আর এখানে যে কোথায় মানে কুষ্টিয়ার দিকে কোনো একটা জায়গা তাহলে যে এই জায়গাটায় পড়ে যাবে রাজশাহী নওগাঁ তাহলে ঈশ্বরদী এরকম জায়গায় পড়বে মনে হয় এটা বোধ হয় পাবনা এরকম জায়গায় লালপুর আর কি হ্যাঁ তো এই যে 1500 কম আর এটা হচ্ছে 5,000 এর উপরে আমি একটা কথা সাধারণত বলে রাখি যে এই অঞ্চলে চাঁপাইনবাবগঞ্জের কোনো একটা মেয়ে যদি এইখানে যে বিয়ে হয় আর কি হ্যাঁ দেখা যাবে যে সারা বছরই তার সর্দি কাশি লেগে থাকতেছে আর এখানকার কোন মেয়ে যদি এদিকে বৃষ্টিপাত হয় ওর সর্দি কাশি কি বুঝবে না তাহলে আমরা এটা করলাম মানে প্রি খরিফটা শেষ করলাম
আমার আর 1 মিনিট টাইম আছে, আমি নেক্সট ক্লাসে খরিফ, রবি এবং ওই যে 15 ডিগ্রি নিচে তাপমাত্রা আর 40 ডিগ্রি উপরে তাপমাত্রা এই জিনিসটি কভার করব। তো সবাইকে ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে ইমেইলে করতে পারো।